নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের তৃতীয় যে মডেলটা আছে, অর্থাৎ কামারপুকুর আর.কে মিশন এমপি হাই স্কুল এইচএস, আমরা সলভেশনগুলো করব। তো চলো শুরু করা যাক। প্রশ্নটা বলেছে, দেখো, বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1760, 1770, 1776, 1777। সঠিকটা হবে 1760 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়। 1793, 1811, 1812, 1843। সঠিকটা হবে 1812। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম পিট, উইলিয়াম জেমস, উইলিয়াম জোন্স, উইলিয়াম কেরি। সঠিক উত্তরটা হবে উইলিয়াম জেমস। উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়। অপশান এ শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হওয়া, অপশান বি ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষাচর্চার কথা বলা হয়, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়, অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। সঠিক উত্তরটা হবে বি ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষাচর্চার কথা বলা হয়। খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয় 1740 খ্রিস্টাব্দে। কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দান করেন? উত্তরটা হবে দ্বিতীয় শাহ আলম। 3 নম্বরে হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সির 2টি প্রশাসনিক কেন্দ্র কী কী ছিল? উত্তরটা দেখো, গরমকালে ছিল ওটাকামুন্ড আর শীতকালে হচ্ছে মাদ্রাজ। পরের প্রশ্ন বলেছে, বাংলার নদীপথগুলি কে জরিপ করেন? উত্তরটা হবে জেমস রেনেল। বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন। এটা হবে সত্য। শূন্যস্থান পূরণ। ড্যাশ খ্রিস্টাব্দে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন নাথানিয়েল ব্র্যাসি হ্যালেট। স্থানে বসবে, উত্তরটা হচ্ছে 1778 খ্রিস্টাব্দে সালটা হবে। তো বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। বিবৃতিটি বলেছে, ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থায় নানা রকম সংস্কার করা হয়। ব্যাখ্যা 1, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ব্যাখ্যা 2, ভারতীয়দের চাকরি দেওয়ার জন্য। ব্যাখ্যা 3, ইংরেজদের চাকরি দানের মাধ্যমে ব্রিটিশ শাসন মজবুত করা। সঠিকটা হবে ব্যাখ্যা 1, লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ফারুকসিয়ারের ফরমানের মূল শর্তগুলো লেখো। জন্য এই উত্তরটা লিখলে হবে। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে একটি ফরমান জারি করেন। ফরমানের বৈশিষ্ট্য। ফারুকসিয়ারের ফরমানের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যে অধিকার প্রদান করা হয়। কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটির ব্যতীত আরও 38টি গ্রামের জমিদারি কেনার অধিকারপ্রাপ্ত হন ব্রিটিশ কোম্পানি। বাংলার নবাবের মুর্শিদাবাদের ট্যাক্সাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করার অধিকার পায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং এর জন্য কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এই কথা বলা হয়। ফরমান লাভের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে ইউরোপের অন্যান্য বাণিজ্যিক কোম্পানির তুলনায় অধিকতর ক্ষমতাশালী হয়ে ওঠে এবং ভারতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে যায়। শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? এর জন্য এই উত্তরটা লিখলে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলেও কোম্পানির সরকার ভারতীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ করতে চায়নি, তাই তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খুব বেশি উৎসাহ দেখায়নি। মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে আগত মিশনারিদের উদ্যোগেই এদের শিক্ষার বিস্তার ঘটে। মিশনারিদের উদ্যোগ। 1799 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মার্সম্যান, কেরি ও ওয়ার্ড ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। খ্রিস্টধর্ম প্রচারের জন্য তারা শ্রীরামপুরের ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল প্রকাশ করেন। তারা দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করেন 1818 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজও 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আলেকজান্ডার ডাফ এর স্কটিশ মিশন বাংলাদেশে কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এগুলি ডাফ স্কুল নামে পরিচিত হয়। এর মধ্যে কলকাতার জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া আরও অনেক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এইভাবে সরকারি সাহায্য ছাড়া মিশনারিরা নিজেদের উদ্যোগে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায়। পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো?
1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশির যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। মেকলে মিনিটস কি? মেকলে মিনিট। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্যচর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কী ছিল? লর্ড ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলায় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় নেমে আসে। কারণ উদ্দেশ্য: পলাশির যুদ্ধের পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের অত্যাচার, তাদের অর্থলিপ্সা এবং কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 76-এর মন্বন্তরের সময় রাজস্ব আদায় না হওয়ার ফলে কোম্পানির অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। 1773 খ্রিস্টাব্দে কোম্পানির ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। রেগুলেটিং অ্যাক্ট। এই মর্মে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে। যেহেতু এই আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এই আইন রেগুলেটিং অথবা নিয়ন্ত্রণ আইন নামে খ্যাত। ভূমিকা লেখো। অধীনতামূলক মিত্রতা নীতি। বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোর লক্ষ্যে তিনি এই নীতির শর্ত মেনে নেওয়ার জন্য দেশীয় রাজাদের ওপর চাপ সৃষ্টি করেন। শর্তাবলী। এই নীতির শর্তগুলো হলো নিম্নরূপ: অধীনতামূলক মিত্রতা নীতি রাজাকে অভ্যন্তরীণ বিপদ ও বৈদেশিক আক্রমণ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক্ষা করবে। ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভয় মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকেই বহন করতে হবে। ক্ষুদ্র রাজ্যগুলোকে সেনাবাহিনীর ব্যয়ের জন্য জমির পরিবর্তে কোম্পানিকে নগদ অর্থ দিতে হবে। মিত্রতায় আবদ্ধ রাজ্যগুলো কোম্পানির অনুমতি ব্যতীত কোম্পানিতে নিয়োগ করতে পারবে না ইত্যাদি। মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্য। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিলেন নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্য 1798 খ্রিস্টাব্দে। এছাড়া অযোধ্যা, কর্ণাটক, তাঞ্জোর, সুরাট ইত্যাদি রাজ্য ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। অধীনতামূলক মিত্রতা নীতির ফলে ভারতে ইংরেজ কোম্পানির শক্তি ও সম্পদ বৃদ্ধি পায়। 6-1 অথবা সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কের প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দাও। জন্য এই উত্তরটা লিখলে হবে। 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন 1756 খ্রিস্টাব্দ। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটেছিল এবং এই বিবাদের পরিণতি হিসাবেই পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধের কারণ: ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিল। সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘসেটি বেগমের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। বাংলায় ইংরেজ এবং ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়ে সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলোকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ ফার্সিরা মেনে নেয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। দস্তকের অপব্যবহার।
সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে। মুঘল সম্রাট ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে ছাড়পত্র পেয়েছিল, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। কৃষ্ণদাস প্রত্যাবর্তন সংক্রান্ত বিরোধ। কসেটি বেগমের প্রিয়পাত্র ঢাকা দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিলে তছরূপের অভিযোগ ছিল। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেন। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যার্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ অগ্রাহ্য করে। নবাবের দূতকে অপমান। নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণ, কৃষ্ণদাস প্রত্যাবর্তন সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসাবে কলকাতায় পাঠান। ইংরেজরা নারায়ণ দাসকে অপমান করলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। এর প্রতি ইংরেজ কোম্পানির অপমানজনক আচরণ। সিরাজউদ্দৌলা বাংলায় মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ফার্সি, ওলন্দাজ প্রমুখ বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়। তার প্রথা মেনে উপঢৌকন পাঠালেও ইংরেজরা ছিল এর ব্যতিক্রম। ফলে ইংরেজ কোম্পানির এই অপমানজনক ব্যবহার সিরাজকে ক্ষুব্ধ করে তোলে। আলিগড়ের সন্ধিভঙ্গ। এরপর নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করে কলকাতার নাম রাখেন আলীনগর। এই সংবাদে রবার্ট ক্লাইভ ও ওয়াটসন মাদ্রাজ থেকে এসে কলকাতা পুনর্দখল করেন। না হয়ে দুপক্ষে আলীগড়ের সন্ধি হয় 1757 9 ফেব্রুয়ারি। এর একটা শর্ত ছিল, নবাব ফার্সিদের সাহায্য করবেন না। কিন্তু চন্দননগরের ফার্সিরা মুর্শিদাবাদে আশ্রয় লাভ করে। ক্লাইভ তখন সন্ধিভঙ্গের অপরাধে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পর ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে এবং 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে চূড়ান্তভাবে পরাজিত করে। 2. ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করো। হেস্টিংস প্রতিটি জেলায় পৃথকভাবে দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠন করে। ভ্রাম্যমাণ আদালত। ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ আদালত স্থাপনের কথা ভাবেননি, তবে তিনি চেয়েছিলেন দেশীয় অভিজাতদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা কার্যকারী করতে। বিভক্তিকরণ। বিচার ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য তিনি বাংলাকে 35টি ভাগে ভাগ করেন। আপিল ও ফৌজদারি আদালত। আপিল শুনানির জন্য দুটি সর্বোচ্চ আপিল আদালত যথা সদর দেওয়ানি ও সদরতি আদালত যথাক্রমে কলকাতা ও মুর্শিদাবাদে স্থাপন করেন। আইন সংহিতা ও আইনের ব্যবস্থা। আইন প্রয়োগের ক্ষেত্রে একই ধরনের মামলায় বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হতো। এই সমস্যা নিরসনের জন্য হেস্টিংস নির্দেশ মতো হিন্দু ও মুসলিম আইনগুলির সারসংক্ষেপ সংকলিত ও ইংরেজিতে অনুবাদ করা হয়। 6.2 অথবা উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের প্রথম দিকে পাশ্চাত্য শিক্ষা তথা ইংরেজি শিক্ষা বিস্তারে কিছুটা উদাসীনতা দেখা গেলেও পরবর্তীকালে উপনিবেশিক সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করলে পাশ্চাত্য শিক্ষার বিকাশের পথ সুগম হয়। পাশ্চাত্য শিক্ষার বিকাশ। ভারতে কোম্পানির আমলে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটতে থাকে। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগ। ওয়ারেন হেস্টিংস ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি ফার্সি ও অন্য ভারতীয় ভাষায় দক্ষ ব্যক্তিদের রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেন। এছাড়া কোম্পানিদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগও গ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিকাশের কালপর্বে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। মিশনারিদের উদ্যোগ। শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারে বিভিন্ন উদ্যোগে যোগদান করেন। উইলিয়াম কেরি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। এছাড়া স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ স্কুল তৈরির উদ্যোগ গ্রহণ করেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠা। 17 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ারের প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে ইংরেজি তথা আধুনিক শিক্ষার প্রসারও আরও দ্রুত হয়। 1835 খ্রিস্টাব্দের পর ইংরেজি শিক্ষার প্রসার। 1835 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষার নির্ভর পাশ্চাত্য শিক্ষায় দ্রুত বিকাশ ঘটতে থাকে। কিছুদিন পর এক প্রতিবেদনে বলা হয়,
ইংরেজি শিক্ষা বিস্তারের পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সরকারি অনুদান দেওয়া হবে। সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে প্রাধান্য দিলে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পথ আরও প্রশস্ত হয়। মেকলে মিনিটস 1835 খ্রিস্টাব্দে মেকলে তার বিখ্যাত মেকলে মিনিটস এ প্রাচ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রসারের লক্ষ্যে মত প্রকাশ করেন। উডের প্রতিবেদন 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের প্রতিবেদনের প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটা সুনির্দিষ্ট শিক্ষা কাঠামো গড়ে তোলার কথা বলা হয় এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরাজি ও ভারতীয় এই দু ধরনের ভাষাচর্চার কথা বলা হয়। এইভাবে কোম্পানি শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশের পথ সুগম হয়েছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।